প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুভ নববর্ষ 1427। সারা পৃথিবীর মতো আমরা বাংলাদেশের মানুষও করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি এবং অনেকটা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছি। এই অবস্থায় তোমাদের যে পড়াশোনার ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্যই অনলাইন শ্রেণী কার্যক্রম আমরা শুরু করার চেষ্টা করছি। আশা করি এই ক্লাসগুলো অনুসরণ করার মধ্য দিয়ে তোমরা উপকৃত হবে। আমার পরিচয় মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। আজকের আমাদের এই শ্রেণী কার্যক্রমটি মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে। অনুমিত সময় আমাদের 30 মিনিট। কথাটা হবে ব্যাচেলর। এখানে মুরগি বাজা টিক্কা পাওয়া যায়। মুরগি ভাজা নয়, মুরগি বাজা। বানানটি দেখুন, বিশেষ মূল্য হ্রাস হবে, হ্রাস খয়রা ফলা আঁকা। টু লেট, আসলে বানানটা হবে এলইটি, অর্থাৎ ভাড়া দেওয়া। বাসা ও ছাত্রী, বাকি কথাটা উঠে গেছে, নিচে লেখা ভাড়া দেয়া হবে। কথার অর্থ কি দাঁড়ালো? একটা অদ্ভুত সাইনবোর্ড। কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পূর্ণ নিষেধ। মহিলা ছাড়া কাজী অফিসে বিয়েটা কি করে হবে? বুড়াবুড়ি হবে। এটা বাংলাদেশেরই কোনো একটা এলাকার না। এখানে সকেট জাম্পার রিপেয়ারিং করা হয় এবং রিকন্ডিশন করা হয়। সকেট জাম্পার বুঝলাম, তো রিকন্ডিশনটা কিভাবে পাওয়া যায়? এটা একটি শিলালিপির ছবি, ফার্মভিউ সুপার মার্কেট। নিচের বানানটা লক্ষ্য করুন, শুভ উদ্বোধন। আসলে বানানটা হবে দয় ব। উপরে বেচালার ঘর, বেচালার ভালো। সাধারণত মেয়েদের যাওয়া নিষেধ। এবার দেখুন একটি মজার সাইনবোর্ড, যথা ধর্ম তথা জয়, ব্যবহারের পরিচয়। খুব ভালো কথা। দাউদ এক্সিমা, যে কোনো চর্মরোগের এবং মাথায় টাকে খাওয়ার ওষুধ পাওয়া। একটি দেওয়াল থেকে নেয়া ছবি, বিজ্ঞাপন। একটি ল্যাপটপ বিক্রি করা হবে, মালয়েশিয়া হতে আসছে। ল্যাপটপ বলবা না, মালয়েশিয়া হবে না, এটা হবে মালয়েশিয়া। আরেকটি বিল, বিশেষ আকর্ষণ। আকর্ষণ বানান ভুল। রসমালাই কেজি অত, ধই। আবার নিচে দেখুন, টক ধই, কাফ ধই। ধইটা খেতে দিন, তারপর একটু অনুমান করে নিন। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। খুব ভালো কথা। তার ইংরেজিটা করা হয়েছে দেখুন কিভাবে, নো অ্যাডমিশন উইথ আউট পারমিশন। অর্থ দ্বারায় বহির্গমনের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। পারমিশন বানানটাও ভুল, হবে PERMISSION। এ ধরনের গুরুত্বপূর্ণ সাইনবোর্ড লেখার আগে বানান সম্পর্কে সতর্ক। থেকে বোঝা যাচ্ছে এটি বিদেশি কোনো রাজনৈতিক দলের তরুণ। আমরা শুধু বানানটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। তৃণমূল আসলে হবে তৃণমূল। এটি দেয়াল বিজ্ঞাপন। ফ্যামিলি ফেল্ট ভাড়া হবে, ফেল্ট। একই ভুল পরের লাইনে। প্রথম শ্রেণীর সিঁড়ি, সিঁড়ি বানানটি ভুল। ছাত্রছাত্রীদের ফটোকপি করা। কি অর্থ দাঁড়ালো কথাটা? আসলে কথাটা হবে ছাত্রছাত্রীদের বই খাতা এসবের ফটোকপি করা। ছাগল ড্যাশ ছাগল, এখানে মৌলানার ছাগল জমা নেওয়া হয়, কিন্তু ছাগল ড্যাশ শালা, এই শালা শব্দটি তালিবর্ষ দিয়ে লিখলে অর্থটা কি দাঁড়ায় কেউ কি একটা ভেবে দেখেছে? আরো একটি মজার সাইন, ইংরেজিতে লেখা আছে, ইফ ইউ হ্যাভ নাথিং টু ডু প্লিজ ডু নট ডু ইট। বাংলা হলো বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না। অদ্ভুত। শোরুম ভাড়া দেওয়া, শোরুম। এই সাইনটি আমাদের রাজধানী শহরেরই কোথাও থেকে নেয়া। ফ্লাইওভার, ইংরেজিতে লেখা আছে ঠিকই ফ্লাইওভার, বাংলায় বানানটা দেখুন। এদিকে প্রগতি সরণি, সরণি বানানটা
শিক্ষার্থীরা, আমরা বাংলা ভাষার অপপ্রয়োগের কয়েকটি নমুনা দেখলাম। চারিদিকে তাকালে এরকম অসংখ্য অপপ্রয়োগ আমরা লক্ষ্য করতে পারবো। তোমরা অনুমান করতে পারছো আজকে আমাদের পাঠ শিরোনাম কী হতে পারে? শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমরা মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বাক্যের এবং শব্দের অপপ্রয়োগ সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্নোত্তর করতে হয়। আজকে আমি শুধু বাংলা শব্দের অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। আগামী ক্লাসে তোমাদের বাংলা বাক্যের অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, যেটাকে আমরা শিখনফল বলে থাকি, প্রথমত ভাষার অপপ্রয়োগকে সংজ্ঞায়িত করতে পারবে, দ্বিতীয়ত শব্দের অপপ্রয়োগের কারণগুলো চিহ্নিত করতে পারবে, তৃতীয়ত শব্দের অপপ্রয়োগ রোধে করণীয় নির্ধারণ করতে পারবে এবং সবশেষে কিছু শব্দের শুদ্ধ প্রয়োগ করতে পারবে। আমরা এখন বোঝার চেষ্টা করি ভাষার প্রকাশ পদ্ধতি কীরকম হতে পারে। ভাষার প্রকাশ পদ্ধতি মূলত 3 রকম। প্রথমত মৌখিক। তোমরা দেখতে পাচ্ছ একটি ছেলে একটি মেয়েকে একগুচ্ছ ফুল দিচ্ছে এবং সে মুখে তার ভালোবাসার কথা প্রকাশ করছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি একজন চিঠি লিখছে, অর্থাৎ এটি ভাষার লিখিত রূপ। আরেকটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি ইঙ্গিতের সাহায্যে কোনো একজন ভাব বিনিময়ের চেষ্টা করছে। তাহলে ভাষা মুখে বলে, লিখে এবং ইঙ্গিতে আমরা প্রকাশ করতে পারি। ভাষার অপপ্রয়োগ কি, আমরা সেটি বোঝার চেষ্টা করি। প্রত্যেক ভাষার একটি নির্দিষ্ট শৃঙ্খলা রয়েছে। মানুষের মুখে মুখে এই শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এই শৃঙ্খলাকেই বলা হয় ভাষার ব্যাকরণ। ব্যাকরণ নিজে কোনো নিয়ম সৃষ্টি করে না, বরং ভাষার প্রতিষ্ঠিত নিয়ম বা শৃঙ্খলাকে অনুসরণ করে মাত্র। এই শৃঙ্খলার পরিপন্থী শব্দ বা বাক্যের ব্যবহারকেই আমরা বলি ভাষার অপপ্রয়োগ। এবার আমরা বোঝার চেষ্টা করি ভাষার প্রমিত প্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ কি। ভাষার শুদ্ধ প্রয়োগ একটি আপেক্ষিক ধারণা মাত্র। সিংহভাগ জনগোষ্ঠীর মুখে মুখে প্রচলিত ভাষার রূপটিই হলো ভাষার শুদ্ধ রূপ। তাই আঞ্চলিকতা বা সম্প্রদায়গত ভিন্নতাকে সমন্বয় সাধনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভাষার প্রচলিত কৃত্রিম রূপটিকেই আমরা বলতে পারি প্রমিত রূপ, এবং এটাকে আমরা বলে থাকি অনেক সময় ভাষার শুদ্ধ রূপ। এখন আমরা বোঝার চেষ্টা করি ভাষার প্রমিত বা শুদ্ধ প্রয়োগের উপযোগিতা বা প্রয়োজনীয়তা কী। বাংলা ভাষার মূল শৃঙ্খলাকে অস্বীকার করলে ভাষা হয়ে উঠবে বিশৃঙ্খল, নীরস ও বিচ্ছিন্ন। তাই ভাষার অপপ্রয়োগের কারণগুলো চিহ্নিত করে প্রমিত প্রয়োগের সম্ভাবনাকে দৃশ্যমান করার উদ্দেশ্যেই কিছু শব্দ ও বাক্যের বহুল প্রচলিত অপপ্রয়োগ ও শুদ্ধ বা প্রমিত প্রয়োগের আলোচনার প্রচেষ্টা। তাহলে আজকে আমরা মূলত ভাষার কিছু বহুল প্রচলিত শব্দের ভুল প্রয়োগ এবং তার শুদ্ধ প্রয়োগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। আমরা এখন কিছু বহুল প্রচলিত শব্দের অপপ্রয়োগ এবং সেগুলোর অপপ্রয়োগের কারণ কি সেগুলো চিহ্নিত করার চেষ্টা করি। প্রথমত তোমরা একটি শব্দ দেখতে পাচ্ছ, অশ্রুজল। আসলে অশ্রু অর্থই হচ্ছে চোখের জল, তাই চোখের জল অর্থে অশ্রুজল শব্দটির ব্যবহার অসিদ্ধ। তাহলে এই শব্দটির শুদ্ধ রূপ হচ্ছে অশ্রু। তারপর আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, আকণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ শব্দের অর্থই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, তাই পর্যন্ত শব্দটি এখানে বাহুল্য। শব্দটি শুদ্ধ রূপ হচ্ছে আকণ্ঠ। খাঁটি গরুর দুধ। দুধ খাঁটি, গরু নয়, তাই গরু শব্দটির পূর্বে খাঁটি শব্দের ব্যবহার অসিদ্ধ। প্রকৃত অর্থে শব্দটি হবে গরুর খাঁটি দুধ। আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, চলাকালীন সময়। কালীন অর্থই সময়, তাই চলার সময় অর্থে চলাকালীন সময় শব্দটির ব্যবহার অসিদ্ধ। প্রকৃত অর্থে শব্দটি হবে চলাকালীন অথবা চলার সময়। অবগতির জন্য জানানো যাচ্ছে। লক্ষ্য করো, অবগত শব্দের অর্থই হচ্ছে জানানো, তাই অবগতি শব্দটির পরে জানানো শব্দটির ব্যবহার এটি একটি বাহুল্য। প্রকৃত অর্থে শব্দটি হবে অবগত করা যাচ্ছে অথবা আমরা বলতে পারি জানানো যাচ্ছে। আসছে আগামীকাল। আসলে আসছে মানেই হচ্ছে আগামী, তাই আগামীর পূর্বে আসছে শব্দটির ব্যবহার বাহুল্য। এখানে শব্দটির শুদ্ধ রূপ হতে পারে আগামীকাল অথবা আমরা আসছে কালও বলতে পারি। আমরা কিছু সমগোত্রীয় শব্দের ব্যবহার লক্ষ্য করি। উদ্দেশ্য এবং উদ্দেশ্য, প্রায় এই শব্দ দুটোকে আমরা প্রায় একই অর্থে ব্যবহার করি। প্রকৃতপক্ষে এই শব্দগুলোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। উদ্দেশ্য এই শব্দটির অর্থ হচ্ছে হদিস, খোঁজ বা লক্ষ্য। যেমন কার উদ্দেশ্যে কথা বলা হলো, কেউ বুঝতে পারল না। উদ্দেশ্য এই শব্দটির অর্থ হচ্ছে অভিপ্রায় বা ইচ্ছা বা তাৎপর্য বা প্রয়োজন। যেমন তোমার উদ্দেশ্য কি, খুলে বলো। কি এবং কি অর্থাৎ একটি হচ্ছে হ্রস্বইকার দিয়ে আর একটি হচ্ছে দীর্ঘইকার দিয়ে। এই দুটো শব্দের সুস্পষ্ট আলাদা অর্থ রয়েছে। কি হ্রস্বইকার দিয়ে কি, এটি অব্যয় অর্থে ব্যবহৃত হয়। যেমন তুমি কি খেয়েছো, যার উত্তরে আমরা হ্যাঁ অথবা না বলবো। কি
দীর্ঘইকার দিয়ে। এটি সর্বনাম ও বিশেষণ অর্থে ব্যবহৃত হয়। যেমন তুমি কি খেয়েছ, এর উত্তরে নিশ্চয়ই আমরা হ্যাঁ বা না বলবো না, আমরা বলবো ভাত, ফল ইত্যাদি। তারপর আমরা আরও কিছু সমগোত্রীয় শব্দের ব্যবহার দেখি। বাধ্য এবং বাধ্যগত, এই শব্দ দুটি আসলে আলাদা। বাধ্য এই শব্দটির অর্থ হচ্ছে অনুগত, যেমন আপনার বাধ্য শিক্ষার্থী। বাধ্যগত এটি অনুগত শব্দের অনুসরণে ব্যবহৃত হলেও এটি আসলে একটি ভুল শব্দ বা অপপ্রয়োগ। ভারী বানানটি খেয়াল করো, রস্বইকার এবং দীর্ঘইকার। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন বানানটি ঠিক। আসলে দুটোই ঠিক, দুটোর দুই অর্থ। রস্বইকার দিয়ে ভারী, এটির অর্থ হচ্ছে বেশি বা অধিক, যেমন আমটি ভারী মিষ্টি। এবং দীর্ঘইকার দিয়ে ভারী, এটি অর্থ হচ্ছে গুরুভার বা ওজনদার, যেমন এত ভারী জিনিস আমি বইতে পারবো না। 10 জন এবং 10 জন অর্থাৎ একসাথে লেখা বা আলাদা করে লেখা, এই দুটো শব্দের সুস্পষ্ট আলাদা অর্থ রয়েছে। 10 এবং জন যখন আমরা একসাথে লিখি, এটি আসলে একটি কথার কথা, এখানে সর্বস্তরের মানুষকে বোঝায় বা বেশিরভাগ মানুষকে বোঝায়। যেমন 10 জনের কথা ফেলা যায় না, যথাযথ এখানে সংখ্যাকে চিহ্নিত করা হয়নি। 10 এবং জনকে যখন আলাদাভাবে আমরা লিখব, এখানে যথাযথ সংখ্যায় 10 জনকে বোঝাচ্ছে, যেমন 10টি চেয়ারে 10 জন বসতে পারে। একইভাবে আমরা সপরিবার বফলা দিয়ে, আরেকটি সপরিবার, এখানে দন্তস্বরের সাথে বফলা নেই, আরেকটি হচ্ছে পরিবারবর্গ। এই তিনটি শব্দ লক্ষ্য করি, তিনটি শব্দের সুস্পষ্ট আলাদা অর্থ রয়েছে। সপরিবার বফলা দিয়ে, এটির অর্থ হচ্ছে নিজের পরিবার, যদিও পরিবার বলতে আসলে নিজের পরিবারকে বোঝায়। সয় বফলা দিয়ে সপরিবার বোঝানোর কোনো প্রয়োজন নেই। আর সপরিবার শুধু দন্তস্ব দিয়ে, এটির অর্থ হচ্ছে পরিবার সহ। আর পরিবারবর্গ এই শব্দটির অর্থ হচ্ছে অনেকগুলো পরিবার। তাই চিঠিপত্রে উল্লিখিত আপনি সপরিবারে আমন্ত্রিত, এটি আসলে একটি ভুল প্রয়োগ, কারণ আপনি নিজের পরিবার নিয়ে আমন্ত্রিত এটা বলার প্রয়োজন নাই। আপনি সপরিবার, পরিবার সহ, বফলা ছাড়া বানানটি শুদ্ধ হবে। একইভাবে খামে উল্লিখিত পরিবারবর্গ, আমরা কাউকে দাওয়াত করার সময় খামে উল্লেখ করে দিই পরিবারবর্গ, এটির অর্থ হচ্ছে অনেকগুলো পরিবার নিয়ে আপনি আমন্ত্রিত, আসলে তাই এটি একটি ভুল প্রয়োগ। তৈরি বানানটি রস্বইকার দিয়ে এবং দীর্ঘইকার দিয়ে, কোনটি শুদ্ধ? আসলে দুটোই শুদ্ধ, দুটোর আলাদা অর্থ রয়েছে। তৈরি দীর্ঘইকার এই শব্দটির আসলে বিশেষণ পদ, যেমন তুমি কি তৈরি। আর রস্বইকার দিয়ে তৈরি, এটি হচ্ছে ক্রিয়াপদ, যেমন 1 কাপ চা তৈরি করো। আমরা আরো কিছু শব্দের অপপ্রয়োগ লক্ষ্য করি। কতগুলো শব্দের অশুদ্ধ রূপ আমরা দেখতে পাচ্ছি। অস্তমান, উদয়মান, শুধুমাত্র, কেবলমাত্র, উল্লেখিত। শিক্ষার্থীরা, এই শব্দগুলোর শুদ্ধ রূপ তোমরা চিন্তা করো। নিশ্চয়ই কয়েকটি শব্দের শুদ্ধ রূপ তোমরা অনুমান করতে পারছো, আর কয়েকটি পারছো না। আমরা প্রত্যেকটি শব্দের শুদ্ধ রূপ এখন চেষ্টা করি। কি হবে? অস্তমান, এটি ভুল শব্দ, শুদ্ধ শব্দটি অস্তায়মান। উদয়মান, একইভাবে শুদ্ধ রূপ উদীয়মান। শুধুমাত্র, আসলে শুধু এবং মাত্র একই অর্থ, তাই শব্দটি হবে শুধু অথবা মাত্র। একইভাবে কেবল মাত্র একই অর্থ, যেহেতু শুদ্ধ রূপ হবে হয় কেবল না হয় মাত্র। উল্লেখিত, আসলে লেখিত বলতে কোনো শব্দ নেই, শব্দ হচ্ছে লিখিত, এর পূর্বে উত উপসর্গটি যুক্ত হয়েছে, তাই শব্দটি হবে উল্লিখিত। আমরা আরো কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধ রূপ বোঝার চেষ্টা করি। অসংখ্য পানি, প্রতি ঘরে ঘরে, নির্দোষী, সমলসহ, ভীষণ ভালো, প্রবেশ নিষেধ, এই প্রত্যেকটি ভুল শব্দ। আমরা কেন ভুল এবং এর শুদ্ধ রূপ কীভাবে বোঝার চেষ্টা করি। অসংখ্য আসলে যেসব জিনিস গণনা করা যায় সেখানে ব্যবহৃত হয়। পানি যেহেতু গণনা করা যায় না, তাই পানির সাথে অজস্র পানি হবে। প্রতি ঘরে ঘরে, প্রতি বহুবচন বোঝানোর জন্য ব্যবহার করি, আবার একই সাথে ঘরে ঘরে দুইবার ব্যবহার করে বহুবচন বোঝাতে পারি, তাই শব্দটির শুদ্ধ রূপ হবে প্রতি ঘরে অথবা ঘরে ঘরে। নির্দোষী, নি আসলে একটি উপসর্গ এবং দোষ শব্দের পরে ই হচ্ছে একটি প্রত্যয়। যখন শব্দের পূর্বে আমরা উপসর্গ যুক্ত করব, তখন প্রত্যয়টি বাদ যাবে, তাই নির্দোষী হবে না, শব্দটি হবে নির্দোষ। সমূল সহ, সমূল কথার অর্থই হচ্ছে মূল সহ, তাই এর সাথে আবার সহ শব্দটির ব্যবহার আসলে অশুদ্ধ। শব্দটির শুদ্ধ রূপ হবে সমূল অথবা সমূলে। ভীষণ ভালো, ভীষণ একটি নেতিবাচক বিশেষণ, এটি মন্দ, নিকৃষ্ট, ঘৃণ্য এইরকম কিছুর সাথে ব্যবহার হতে পারে, তাই শব্দটি হবে খুব ভালো। প্রবেশ নিষেধ, দুটোই সমাপিকা ক্রিয়া, শুদ্ধ রূপ হবে প্রবেশ নিষিদ্ধ। আমরা আরো কিছু অশুদ্ধ শব্দের রূপ দেখতে পাচ্ছি। গোপন কথা, সম্বর্ধনা, প্রবাহমান, নামজাদা, আরক্তিম, সকল ছাত্ররা, এগুলো প্রত্যেকটি ভুল শব্দ। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো। আসলে গোপন কথা একটি বিশেষণ পদ হয়ে যাবে, তাই শব্দটির শুদ্ধ রূপ গোপনীয় কথা। সম্বর্ধনা,
সমযোগ বর্ধনা একসাথে হবে সংবর্ধনা। প্রবাহমান, আসলে বাহমান বলে কোনো শব্দ নেই, বহমান, এর আগে প্র উপসর্গ যুক্ত হয়েছে, শুদ্ধরূপ প্রবহমান এবং নত্যবিধানের নিয়মে মূর্ধন্য হয়েছে। নামজাদা, এটি সম্ভবত হারামজাদা শব্দের অনুসরণে তৈরি একটি ভুল শব্দ বা অপপ্রয়োগ, শুদ্ধরূপটি হচ্ছে নাম করা। আরক্তিম, রক্ত শব্দের সাথে ইম প্রত্যয় যুক্ত হয়েছে, আর পূর্বে আ হচ্ছে একটি উপসর্গ। আমরা পূর্বেই বলেছি উপসর্গ যুক্ত হলে শব্দের সাথে প্রত্যয় থাকে না, তাই শুদ্ধরূপ আরক্ত। সকল বহুবচন, ছাত্র শব্দের সাথে রা, এটি আরেকটি বহুবচন, তাই এটি বচন ঘটিত বাহুল্য। প্রকৃত অর্থে শব্দটি হবে সকল ছাত্র, অথবা শুধু বলতে পারি আমরা ছাত্ররা। আমরা আরও কয়েকটি অশুদ্ধ শব্দ দেখতে পাচ্ছি। প্রমাণ হয়েছে, ইতিমধ্যে, সুস্বাগতম, মরা দাহ করা, সাক্ষী দেওয়া, আরোগ্য হওয়া। আমরা শব্দগুলোর শুদ্ধরূপ বোঝার চেষ্টা করি। প্রমাণ হয়েছে শব্দটি শুদ্ধরূপ হবে প্রমাণিত হয়েছে। আসলে যে কাজ ইতোমধ্যে হয়ে গেছে, ইংরেজির ক্ষেত্রে যেমন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি, বাংলায় সেক্ষেত্রে ক্রিয়াপদের সাথে ইত প্রত্যয় যুক্ত করি, তাই প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে, এটি শব্দটি হবে ইতোমধ্যে, এটি আসলে সন্ধির নিয়ম হয়েছে। সুস্বাগতম, স্বাগতম শব্দকে ভাঙলে আমরা অলরেডি পাই সুযোগ আগতম, অর্থাৎ স্বাগতম শব্দের মধ্যে একটি সু আছে, তাই আরেকটি সু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শব্দটি হবে স্বাগতম। মরা দাহ করা, মরা অর্থাৎ মৃতদেহ, এটি হচ্ছে একটি চলিত রীতি শব্দ, দাহ করা এটি হচ্ছে সাধু রীতি শব্দ, তাই মরা দাহ করা এটি আসলে সাধু এবং চলিতের মিশ্রণ, এটি গুরুচণ্ডালী দোষ। শুদ্ধ রূপটি হবে সব দাহ করা, অথবা চলিত রূপটি হতে পারে মরা পোড়ানো। সাক্ষী দেওয়া, যে ব্যক্তি সাক্ষ্য দেন তাকে বলা হয় সাক্ষী, তাই আমরা সাক্ষী দেই না, আসলে সাক্ষ্য দেই। শুদ্ধ রূপটি হবে সাক্ষ্য দেওয়া, অথবা হতে পারে সাক্ষী হওয়া। আরোগ্য হওয়া, আরোগ্য একটি অবস্থা, এটি হওয়া যায় না, লাভ করা যায়। শুদ্ধ রূপটি হবে আরোগ্য, লাভ করা। আমরা এখন আরও কয়েকটি অশুদ্ধ শব্দ দেখতে পাই। ঝড়ের আশা করা, উপন্যাসিক, একত্রে, পরবর্তীতে, দারিদ্রতা, এই শব্দগুলো অহরহ আমরা ব্যবহার করছি, যদিও প্রত্যেকটি ভুল শব্দ। আমরা বোঝার চেষ্টা করি শুদ্ধ রূপ কী হবে এবং কেন হবে। ঝড়ের আশা করা, আসলে ভালো জিনিসের জন্য আমরা আশা করি, মন্দ কিছুর জন্য আমরা আশঙ্কা করি। ঝড় কোনোভাবেই আমাদের কাছে প্রত্যাশিত নয়, তাই এটি হবে ঝড়ের আশঙ্কা করা। উপন্যাসিক, উপন্যাস শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে, এটি প্রকৃতি প্রত্যয়ের নিয়ম অনুযায়ী কোনো শব্দের পরে যখন ইক প্রত্যয় যুক্ত হয়, আদিস্বরের এখানে পরিবর্তন ঘটে, অর্থাৎ রস্যের জায়গায় ও হয়, তাই শব্দটি হবে ঔপন্যাসিক। একত্রে, এক শব্দের সাথে ত্র, এটি হচ্ছে একটি প্রত্যয়, আর একারটি হচ্ছে বিভক্তি। কোনো শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন আর বিভক্তি থাকে না, তাই একত্রে নয়, শব্দটি হবে একত্র। পরবর্তীতে, একইভাবে পরবর্ত যোগ ই, ই হচ্ছে একটি প্রত্যয় আর তে হচ্ছে একটি বিভক্তি। প্রত্যয়ের সাথে বিভক্তি থাকবে না, তাই শব্দটি হবে পরবর্তী সময়ে, অথবা পরবর্তী কালে বা পরবর্তী পর্যায়ে। দারিদ্রতা, এটিও আসলে একটি প্রত্যয় ঘটিত ভুল। দরিদ্র শব্দের সাথে জ প্রত্যয় যুক্ত করলে হয় দারিদ্র, তা প্রত্যয় যুক্ত করলে হয় দরিদ্রতা। একই সাথে জ এবং তা দুটো প্রত্যয় এখানে যুক্ত হতে পারে না, শুদ্ধ রূপটি হবে দারিদ্র অথবা দরিদ্রতা। আমরা শ্রেণীকক্ষে তোমাদের জন্য ক্লাস শেষ করার পর একটি দলগত কাজ দিয়ে থাকি। আজকেও নমুনা হিসাবে একটি দলগত কাজ আমি দিলাম তোমাদের জন্য। 5 মিনিট সময় তোমরা চিন্তা করো। কয়েকটি ভুল শব্দ দিয়েছি, এই শব্দগুলোর অশুদ্ধির কারণ কি এবং শুদ্ধ রূপ কী হবে তোমরা অনুমান করার চেষ্টা করো। যেমন সবান্ধব, সুস্বাগতম, আমরণ পর্যন্ত, বড় বড় দিদিরা সব, উচ্চ বালিকা বিদ্যালয়। আমরা একটু চেষ্টা করি শব্দগুলোর শুদ্ধ রূপ কী হতে পারে। সবান্ধব শব্দটি শুদ্ধ রূপ সবান্ধব, অর্থাৎ বফলাটি হবে না। সুস্বাগতম, পূর্বেই বলেছি এটি একটি ভুল প্রয়োগ, শব্দটি হবে স্বাগতম। আমরণ পর্যন্ত, আসলে আমরণ মানেই হচ্ছে মরণ পর্যন্ত, তাই শুদ্ধ হবে আমরণ। বড় বড় দিদিরা সব, লক্ষ্য করো বড় বড় যখন দুইবার বলি এটি নির্ধারক বিশেষণ, এটি বহুবচনকে বোঝায়। আবার দিদির সাথে রা, এটি আবার বহুবচন, আবার সব আবার বহুবচন, তাই এটি বচন ঘটিত বাহুল্য। শুদ্ধ রূপটি হবে বড় দিদিরা, অথবা বড় বড় দিদি, অথবা দিদিরা সব। উচ্চ বালিকা বিদ্যালয়, আসলে বালিকাগণ উচ্চ নয়, এখানে বিদ্যালয়টি উচ্চ, তাই শুদ্ধ রূপটি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেণীকক্ষে আমরা তোমাদের মূল্যায়ন করে থাকি, অর্থাৎ একটি ক্লাস শেষ করার পর এই আলোচনা থেকে তোমরা শব্দের অপপ্রয়োগের কি কি কারণ চিহ্নিত করতে পারো আমরা চেষ্টা করি সেটা বুঝতে। শিক্ষার্থীরা, তোমরা প্রথমত ভিডিওটি হোল্ড করে তোমরা কারণগুলো লেখার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নিবে। আমরা যেসব কারণ চিহ্নিত করতে পারি শব্দের অপপ্রয়োগের, প্রথমত
সমার্থক শব্দের দ্বিত্ব ব্যবহার, যেমন আমরা কেবলমাত্র শব্দটি খেয়াল করেছি, দুটো একই অর্থ, তাই এটি শুদ্ধ রূপ হচ্ছে শুধু কেবল অথবা মাত্র। আমরা উপসর্গের ভুল প্রয়োগ লক্ষ্য করেছি, যেমন নির্দোষী, দোষ শব্দের সাথে ই প্রত্যয় থাকলে পূর্বে আবার নি উপসর্গটি যুক্ত হয়েছিল, এটি ভুল প্রয়োগ। আমরা বিশেষণ পদের ভুল প্রয়োগ লক্ষ্য করেছি, যেমন ভীষণ ভালো, ভীষণ যেহেতু নেতিবাচক, এটি ভালো শব্দের সাথে ব্যবহার হবে না। আমরা বচন ঘটিত বাহুল্য লক্ষ্য করেছি, যেমন বড় বড় দিদিরা, এখানে বড় বড় বা বহুল, যেহেতু এটা বহুবচনকে বোঝাচ্ছে, আবার দিদিরা বহুবচন, এটা ভুল প্রয়োগ। আমরা লক্ষ্য করি শব্দের অর্থগত বিভ্রান্তি আমরা লক্ষ্য করেছি, যেমন হারামজাদা শব্দের অনুসরণে আমরা বলে ফেলেছি নামজাদা, প্রকৃত অর্থে শব্দটি নাম করা। সমগোত্রীয় শব্দের ভুল প্রয়োগ আমরা করেছি, যেমন তৈরি শব্দটি রস্বইকার না দীর্ঘইকার, আমরা প্রায় দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই এবং এটির ভুল প্রয়োগ করে থাকি। শিক্ষার্থীরা, আমরা তোমাদের কিছু অনুশীলনী চেষ্টা করি ক্লাসের মধ্যে, আজকে নমুনা হিসাবে সেটা আমরা তোমাদের জন্য দিলাম। আমরা একটি অনুচ্ছেদ দিয়েছি, যে অনুচ্ছেদটির অপপ্রয়োগগুলো তোমরা শুদ্ধ করবে। তোমরা আবারও ভিডিওটি 10 মিনিটের জন্য হোল্ড করে তোমরা এই অপপ্রয়োগগুলো শুদ্ধ করার চেষ্টা করবে এবং পরবর্তী সময়ে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অস্তমান সূর্যকে কেউ সমীহ করে না, এটি একটি ভুল। আসলে শব্দটি হবে অস্তায়মান সূর্যকে কেউ সমীহ করে না। একইভাবে রবীন্দ্রনাথ নামজাদা উপন্যাসিক ছিলেন, আসলে নামজাদা হবে না, শব্দটি হবে নাম করা, আর উপন্যাসিক নয়, শব্দটি হবে ঔপন্যাসিক। তাই বাক্যটি হচ্ছে রবীন্দ্রনাথ নাম করা ঔপন্যাসিক ছিলেন। তোমরা আবার একত্রে এসো, এখানে একত্র শব্দটি ভুল, শব্দটি হবে একত্র। বড় বড় ছেলেগুলো সব মাঠে খেলছে, বড় বড় দুইবার ব্যবহার করেছি, এটি বহুবচন, তাই ছেলে শব্দের সাথে আবার গুলো আবার সব হবে না। শব্দটি হতে পারে বড় বড় ছেলে মাঠে খেলছে, অথবা বড় ছেলেরা মাঠে খেলছে, অথবা বড় ছেলেগুলো মাঠে খেলছে। আসছে আগামী 1 মে তার জন্মদিন, এটি একটি ভুল প্রয়োগ, আসলে আসছে মানেই হচ্ছে আগামী। আরেকটি ভুল এখানে আছে, জন্মদিন, আসলে যেই দিনটি নির্দিষ্ট একটি বছরে হয়তো 10 বছর 20 বছর আগে চলে গেছে, সেই দিনটি আর ফিরে আসে না, আমাদের জন্য বার্ষিকী ফিরে আসে বা তারিখটি ফিরে আসে। তাই শুদ্ধ রূপটি হবে আগামী 1 মে তার জন্মবার্ষিকী বা জন্ম জয়ন্তী। সকলের অবগতির জন্য এই খবর জানানো যাচ্ছে। আমরা প্রায় মাইকিং করার সময় বা বিভিন্ন প্রতিষ্ঠানের নোটিশে এই বাক্যটি লক্ষ্য করি, আসলে অবগত করা মানেই হচ্ছে জানানো, তাই শব্দটি হবে সকলকে জানানো যাচ্ছে বা সকলকে অবগত করা যাচ্ছে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি নেওয়ার জন্য আমি যেসব বইয়ের বা সহায়ক গ্রন্থের সহযোগিতা নিয়েছি, তোমরা এই গ্রন্থগুলোর নাম জানবে এবং বাসায় বসে এই গ্রন্থগুলো অধ্যয়ন করে তোমরা দক্ষতা অর্জন করতে পারো। প্রথম 1 নম্বর ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। 2 বাংলা লেখার নিয়ম কানুন, ডক্টর হায়াত মাহমুদ। 3 ভাষারীতি, ডক্টর আলাউদ্দিন আল আজাদ। 4 ভাষা সৌরভ, ডক্টর মাহবুবুল আলম। 5 ভাষা জ্যোতি, যতীন সরকার। এছাড়াও তোমাদের হাতের কাছে যে ব্যাকরণ বই আছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য, সেগুলো তোমরা পাঠ করতে পারো। আমাদের পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি, তাই আসো আমরা আমাদের বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ করার চেষ্টা করি। আমাদের ভাষার জন্য আমাদের ভালোবাসা, কারণ আমরাই গর্ব সহকারে গাইতে পারি মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা। শিক্ষার্থী বন্ধুরা, সারা পৃথিবীর মতো আমরা এখন অবরুদ্ধ জীবনযাপন করছি। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে আমরা মুক্ত থাকার জন্য পরম স্রষ্টার কাছে প্রার্থনা করছি। আসো সবাই আমরা ঘরে থাকি এবং আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম শেষ করছি। আশা করি এই শ্রেণী কার্যক্রমটি অনুসরণ করার মধ্য দিয়ে তোমরা উপকৃত হবে।